এই ফিল্মের শুরুতে আমরা দেখি আমেরিকার একটি অত্যন্ত ধনী ব্যবসায়ী মিস্টার পার্কের সদ্য জন্মানো ছেলে প্রচণ্ড অসুস্থ এবং সে এমনই অসুখে ভুগছে যে অসুখে নিরাময় কোনো ডক্টরই করতে পারছে না। কোনো উপায় না দেখে পার্ক ফ্যামিলি কোরিয়া থেকে দুজন সামানকে ডেকে পাঠায়। সামান মানে হলো আমাদের ভাষায় যাদেরকে আমরা তান্ত্রিক বলি, অর্থাৎ যারা ভূত প্রেত পিশাচ এসব নিয়ে চর্চা করে, অর্থাৎ যারা আমাদের লৌকিক জগৎ ছেড়ে অলৌকিক জগৎ নিয়েও চর্চা করে তাদেরকেই সামান বলা হয়। এখানে আমরা দুজন সামানকে দেখি, একটি মেয়ে যার নাম হারেম আর এছাড়া তার একজন সহকারী যার নাম বঙ্গিল। এরা দুজন এসেছিল ওই বাচ্চাটিকে দেখতে। যদিও বাচ্চাটির মা এসব বিষয়বস্তুতে একদমই বিশ্বাস করেন না, কিন্তু তবুও তাদের কাছে আর কোনো উপায় ছিল না। হারিম ওই বাচ্চাটির ওপর কিছু রিচুয়াল করে। সেই রিচুয়াল করে বুঝতে পারে বাচ্চাটির যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তার বংশের সাথে জড়িত। সে পার্ক ফ্যামিলির সাথে দেখা করতে যায়। হারিম গিয়ে দেখা করে মিস্টার পার্কের সাথে। আর এখানে আমরা জানতে পারি যে মিস্টার পার্কের বংশ অর্থাৎ পার্ক ফ্যামিলি কোরিয়ান হলেও তারা বহু বছর আগে থেকেই আমেরিকাতেই রয়েছে। এখানে আমরা জানতে পারি মিস্টার পার্কের বাবা প্যারালাইজড হয়ে আছে, আর মিস্টার পার্কের ঠাকুরদা অর্থাৎ যে একজন কোরিয়ান সৈন্য ছিল সে 100 বছর আগেই মারা গেছে, আর তার কবর এখনো কোরিয়াতেই আছে। এরপর মিস্টার পার্ক বলে যে তাদের বংশের উপর একটা অভিশাপ আছে, তাদের বংশের প্রতিটা বড় ছেলে এই অভিশাপের মধ্যে দিয়ে যায়। এর আগে তার দাদাও বিভিন্ন রকম আওয়াজ শুনতে পেত, আর যার জন্য সে শেষ পর্যন্ত পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করেছিল। হারিম মিস্টার পার্ককে বলে যে এই সমস্যাটা অনেক বড়, তাদেরকে এই সমস্যাটা সমাধানের জন্য কোরিয়া যেতে হবে, আর তাদের আরও বেশ কিছু লোকও লাগবে। এরপর আমরা মিস্টার কিমকে দেখি। মিস্টার কিম একজন কোরিয়ার ফ্যাংসুই ছিল। ফ্যাংসুই তাদের বলা হতো যারা কবর দেওয়ার জন্য মাটি খুঁজে দিত, অর্থাৎ যাদের বাস্তুবিদ্যা সম্বন্ধে প্রচণ্ড জ্ঞান থাকতো। তারা জানতো যে কোন জায়গায় কবর দিলে আত্মারা শান্তি পাবে। এছাড়াও কোনো মৃতদেহকে কবর দেওয়ার পর তার আত্মা যদি শান্তি না পায় তাহলেও তারা তার ব্যবস্থা করত। যেমন এখানে একটি পরিবারের একজন মহিলার আত্মা তাদের পরিবারের সকলকে বিরক্ত করছিল, তাই মিস্টার কিম ওই মহিলাটির কবর আবার খুলে বের করেন এবং তারপর জানা যায় যে ওই মহিলাটির নকল দাঁত ওই পরিবারেরই একটি বাচ্চা ছেলে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। এরপর আমরা দেখি হারিম এসে দেখা করে মিস্টার কিমের সাথে। সে মিস্টার কিমকে পার্ক ফ্যামিলির সম্বন্ধে সবকিছু বলে। সে বলে যে পার্ক ফ্যামিলি একটা অত্যন্ত রিচ বা ধনী ফ্যামিলি, কিন্তু তাদের বংশের মধ্যে একটা অভিশাপ আছে যার জন্য তাদের বংশের প্রতিটা বড় ছেলে কোনো না কোনো সমস্যায় পড়ে। হারিম বলে যে এই সমস্যাটা কোরিয়ার মাটির সাথে জড়িত, কারণ মিস্টার পার্কের ঠাকুরদাকে কোরিয়ার মাটিতে কবর দেওয়া আছে, আর তার জন্য এই সব কিছু হচ্ছে। হারিম মিস্টার কিমের কাছে সাহায্য চায়, আর মিস্টার কিম তাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি মিস্টার পার্ক এসে দেখা করে মিস্টার কিমের সাথে, কারণ তার ঠাকুরদার কবরের এক্সুমা করাতে হতো। এক্সুমা মানে কোনো পুরনো কবরকে আবার খুঁড়ে ওপরে তোলা। আর মিস্টার পার্কের পরিবারে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য তাদেরকে ওই কবরের এক্সুমা করাতেই হবে। এরপর আমরা দেখি মিস্টার কিম, হারিম, বঙ্গিল এবং মিস্টার পার্ক তার ঠাকুরদার কবরের ওখানে যায়। এই কবরটা ছিল পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে, যেখানে অনেকগুলো শিয়াল ঘুরে বেড়াচ্ছিল, যেটা খুবই অশুভ। এছাড়া ওই কবরটিকে দেখতে কোনো সাধারণ কবরের মতো ছিল না, আর পুরো জায়গাটি কেমন অদ্ভুত ছিল। মিস্টার পার্ক মিস্টার কিমকে বলে যে তার ঠাকুরদা একজন কোরিয়ান আর্মির জেনারেল ছিল, আর্মির তরফ থেকে তাকে এই কবরটা দেওয়া হয়েছিল। কিন্তু এখানে মিস্টার কিম বুঝতে পারে যে এই জায়গাটা মোটেই ভালো নয়, এখানে প্রচুর অশুভ শক্তির লক্ষণ রয়েছে। মিস্টার কিম বুঝতে পারে যে এখানে তারা কাজ করতে পারবে না। মিস্টার কিম হারিমকে বলে যে এই জায়গাটি প্রচণ্ড ভয়ানক, এখানে কাজ করা মানে হলো মৃত্যুর সাথে ছেলে খেলা করা। মিস্টার কিম এই কাজটা করতে বারণ করে হারিমকে, আর তারপর সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে মিস্টার কিম বলে যে এই কবর যারা খুঁড়বে তাদের প্রত্যেকের অভিশাপ লাগবে। কিন্তু এরপর রাতের বেলা মিস্টার পার্ক মিস্টার কিম আর হারিমকে ডেকে পাঠায়। মিস্টার পার্ক তাদেরকে তার ছোট্ট ছেলের ছবিটা দেখায়। সে তার ছোট্ট ছেলের ছবিটা দেখিয়ে বলে এটা আমার একমাত্র ছেলে, আর সে দিন রাত কেঁদে যাচ্ছে, ঘুমোতে পারছে না, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এটা শুনে হারিম আর মিস্টার কিম একটু ইমোশনাল হয়ে যায়। তখন মিস্টার পার্ক বলে তাদেরকে সাহায্য করতে। তখন হারিম বলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ধর্মীয় রিচুয়াল করব, যার মাধ্যমে ওখানে থাকা শয়তান ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, আর আমরা তখন ওই কবরটাকে খুঁড়তে পারবো। এটা শুনে মিস্টার কিমও রাজি হয়ে যায়, কিন্তু মিস্টার কিম সাবধান করে যে এর ফলে যা কিছু হতে পারে। পরের দিন ওখানে এক্সুমার কাজ শুরু হয়, আর এখানে মিস্টার পার্কের পিসিও এসেছিল, কারণ সে তার ঠাকুরদার একমাত্র মেয়ে ছিল এবং তার পারমিশন ছাড়া এই কাজ হতো না। হারিম ওখানে 5টা মরা শুয়োর এনেছিল। এই 5টা মরা শুয়োর ওই 5 জনের প্রতিভু যারা ওই কবরটা খুলবে, আর ওই শয়তান রেগে ওই শুয়োরগুলোর ওপর নিজের রাগ মিটিয়ে নেবে। এরপর হারিম ওখানে তার ধর্মীয় রিচুয়াল করতে শুরু করে। সে হাতে ছুরি নিয়ে নাচতে শুরু করে। বঙ্গিল এবং আরও অনেক লোক এক ধরনের বাজনা বাজাতে শুরু করে এবং অন্যদিকে কবর খোঁড়া শুরু হয়। হারিম ওখানে নাচতে নাচতে তার গালের মধ্যে ছুরি দিয়ে কাটে। সেখানে দাঁড়িয়ে সে ওই শুয়োরগুলোর ওপর ছুরি চালায়। এরপর সে বাটিতে থাকা রক্ত খায় এবং মুখে মাখে, আর তার এই নাচ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওই গর্ত থেকে ঠাকুরদার ওই কবরটাকে তুলে বের করে আনা হয়।
কবরটা বের করে নেওয়ার পর ওই গর্তের মধ্যে একটি লোক একটি সাপ দেখতে পায়, যে সাপটির মাথা মানুষের মতো ছিল। সে ভয় পেয়ে ওই সাপটাকে মেরে ফেলে। আর তখনই আশেপাশের সমস্ত আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, বৃষ্টি পড়তে শুরু করে। এদিকে ওরা ওই কবরটাকে নিয়ে জ্বালিয়ে দিতে যাচ্ছিল, যাতে ঠাকুরদার আত্মা শান্তি পেয়ে যায়। কিন্তু কোরিয়ার নিয়ম অনুযায়ী বৃষ্টির মধ্যে কারো শেষকৃত্য করা যায় না, সেই জন্য তাদের রাস্তা দিয়ে থামতে হয় এবং তারা ওই কবরটাকে একটা হসপিটালে রাখে। মিস্টার কিম বুঝতে পারে যে খারাপ কিছু একটা হয়েছে। যে পাহাড়ে ওই কবরটা ছিল তার পাশেই একটা মন্দিরে মিস্টার কিম যায়। সেখানে জিজ্ঞাসাবাদ করে মিস্টার কিম জানতে পারে যে অনেকেই ওই কবরটা সম্বন্ধে জানতো এবং আজ অবধি অনেক চোর ওই কবরটাকে খোঁড়ার চেষ্টা করেছে, কারণ তারা মনে করতো যে ওই কবরের তলায় খুব দামি কিছু রাখা আছে, কিন্তু কোনো চোরই ওই কবরটাকে খুঁড়তে পারেনি। এদিকে হসপিটালের একটি লোক একই লোভে কবরটাকে খুলে ফেলে, আর তখনই কবর থেকে ভয়ঙ্কর কিছু একটা বেরিয়ে আসে, আর সেটা হারিমকে ছুঁয়ে যায়। আর ওটা এত ভয়ঙ্কর ছিল যে হারিম অসুস্থ হয়ে পড়ে। এদিকে বৃষ্টি না থামার জন্য তারা ওই কবরটিকে জ্বালাতেও পারছিল না। সেই জন্য হারিম আর বঙ্গিল মিলে একটা রিচুয়াল করে, যাতে তারা ওই আত্মাটাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু ওই আত্মাটা পার্কের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে যায়, যে পার্কের বাবা এবং পার্কের মা অর্থাৎ নিজের ছেলে আর বৌমাকে মেরে ফেলে। এরপর ওই আত্মাটার পরবর্তী শিকার ছিল তার নিজের নাতি অর্থাৎ মিস্টার পার্ক। মিস্টার পার্ক হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখে তার কাছে মিস্টার কিম কল করেছে। সে কলটা ধরে এবং তাতে মিস্টার কিম তাকে বলে যে তার ঠাকুরদার আত্মা বাইরে বেরিয়ে গেছে এবং সে তার মা এবং বাবাকেও মেরে ফেলেছে এবং সে এরপর তাকে মারবে। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে মিস্টার কিমের গলার আওয়াজ শোনা যায়। সে মিস্টার পার্ককে দরজা খুলতে বলে। তখন তাড়াতাড়ি ফোনে থাকা মিস্টার কিম বলে যে দরজাটা খোলো না, দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে সেটা তার ঠাকুরদার আত্মা। মিস্টার কিম তাড়াতাড়ি পার্ককে বলে যে ওই ঘরের জানালা থাকলে জানালাটা খুলে দাও, একমাত্র তাহলেই সে বাঁচতে পারবে। মিস্টার কিমের কথা শুনে মিস্টার পার্ক তাই করে। সে ওই ঘরে থাকা জানালাটা খুলে দেয়, আর সাথে সাথে ওই ফোনে থাকা মিস্টার কিম হেসে ওঠে। অর্থাৎ ফোনে থাকা মিস্টার কিম ছিল আসলে মিস্টার পার্কের ঠাকুরদার আত্মা, আর দরজার বাইরে দাঁড়িয়েছিল আসল মিস্টার কিম। মিস্টার কিম তাড়াতাড়ি হোটেলের স্টাফের কাছ থেকে একটা ডুপ্লিকেট কি নিয়ে ওই ঘরে ঢুকে যায়, আর ঘরে ঢুকেই সে দেখে মিস্টার পার্ক পুরোপুরি ওই আত্মার বশে রয়েছে। মিস্টার পার্কের শরীরে থাকা ওই আত্মা বলে যে তার পরিবার, তার বংশধররা কোনোদিন তাকে সম্মান দেয়নি, কেউ তার কবরে গিয়ে তাকে সম্মান জানায়নি। ওই কবরের মধ্যে সে দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছে, আর যার জন্য তারা আজ কোরিয়া থেকে আমেরিকাতে আছে, যার জন্য তারা এত ধনী, তারা কেউই তাকে সম্মান জানায়নি। তাই সে সবাইকে শেষ করে ফেলবে, তার পরিবারের প্রত্যেকটা বংশধরকে সে মেরে ফেলবে। এটা বলার পর ওই আত্মা ধীরে ধীরে মিস্টার পার্ককে মারতে শুরু করে। আমরা দেখি ধীরে ধীরে মিস্টার পার্কের ঘাড় একদিকে বেঁকে যেতে থাকে, আর এভাবেই মিস্টার পার্ক মারা যায়। কিন্তু মরার আগে সে বলে ওই শিয়ালটা বাঘের শিরদাঁড়া ভেঙে দুটুকরো করে গেল। আর ঠিক তখনই মিস্টার পার্ক মারা যায়। মিস্টার কিম এই কথাটার কোনো মানে বুঝতে পারে না। এরপর ওই আত্মাটা ওখান থেকে চলে যায় তার পরবর্তী বংশধরদের মারার জন্য। মিস্টার কিমের কাছে আর কোনো রাস্তা ছিল না ওই কবরটা জ্বালিয়ে দেওয়া ছাড়া, নয়তো ওই আত্মাটাকে আটকানো যেত না। তাই সে মিস্টার পার্কের পিসিকে ফোন করে এবং পারমিশন চায় যাতে তারা ওই বৃষ্টির মধ্যে কবরটাকে জ্বালিয়ে দিতে পারে, নয়তো ওই আত্মাটা এবার মিস্টার পার্কের ছোট্ট ছেলেকে মেরে ফেলতো। তাকে আটকানোর মতো আর কোনো উপায় ছিল না। সেজন্য শেষ পর্যন্ত সব শুনে মিস্টার পার্কের পিসি এতে রাজি হয়ে যায়, আর এরপর ওরা ওই কবরটাকে জ্বালিয়ে দেয়। আর কবরটা ধীরে ধীরে জ্বলতে শুরু করলে ওই আত্মার শক্তি ধীরে ধীরে কমে আসে, আর ওই কবরটা জ্বলে যাওয়ার সাথে সাথে সবাই বেঁচে যায়। কিন্তু এই ফিল্মের কাহিনী এখানেই শেষ হয় না, বরঞ্চ আসল কাহিনী তো এখান থেকেই শুরু হয়। মিস্টার কিম গিয়ে দেখা করে সেই লোকটার সাথে যে ওই কবরের মধ্যে থাকা মানুষের মাথাওয়ালা সাপটাকে মেরেছিল। তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। সে বলে যে সে চোখ বন্ধ করলেই বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়, বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পায়। তার মনে হয় যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। মিস্টার কিম তাকে জিজ্ঞাসা করে যে সব কখন থেকে হচ্ছে। তখন লোকটা বলে যে যেদিন সে ওই কবরে ওই ছোট্ট সাপটাকে মেরেছিল তারপর থেকেই এসব শুরু হয়েছে। সব কিছু শোনার পর মিস্টার কিম আবার ওই পাহাড়ে ওই কবরের কাছে যায় এবং গিয়ে সে ওই সাপটাকে খুঁজে পায়। তার মাথাটা একটা ছোট্ট মেয়ের মাথার মতো ছিল। মিস্টার কিম কিছু বুঝতে না পেরে সে আবার ওই কবরটাকে খুঁড়তে শুরু করে এবং কিছুক্ষণ খোঁড়ার পর সে আবার একটা কফিন খুঁজে পায় ওই কবরের মধ্যে। এই কফিনটা সোজা দাঁড় করানো ছিল। মিস্টার কিম বঙ্গিল, হারিম আর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। তারা সবাই ওই জায়গায় গিয়ে পৌঁছায়। তারা সবাই মিলে দেখে যে ওই কফিনটা প্রায় 7 ফুট লম্বা। একটা মানুষ এতটা বড় হতে পারে না। তাছাড়া ওই কফিনটা কাঁটা তার দিয়ে বাঁধা ছিল। তারা বুঝতে পারে যে ওর মধ্যে ভয়ঙ্কর কিছু একটা আছে। তারা ওই কফিনটা নিয়ে গিয়ে
পাশের ওই মন্দিরটাতে রাখে। হারিম ওই কফিনের চারিদিকে ঘোড়ার রক্ত আর চাল দিয়ে একটা রেখা টেনে দেয়, যাতে ওই কফিন থেকে কোনো অশুভ শক্তি ওই রেখা টপকে বাইরে বেরোতে না পারে। এরপর ওরা সবাই ওই মন্দিরেই থেকে যায়, কিন্তু মিস্টার কিম গিয়ে মিস্টার পার্কের পিসির সাথে, আর সেখানে সে আসল ঘটনা জানতে পারে। মিস্টার পার্কের ঠাকুরদা আসলে একজন বিশ্বাসঘাতক ছিল। সে কোরিয়ান সৈন্যের জেনারেল হওয়ার সত্ত্বেও সে জাপানিজদের সাহায্য করেছিল, যার জন্য সে প্রচুর টাকা পেয়েছিল, আর তার জন্যই আজ তারা এত ধনী। কিন্তু ওই আরেকটা কফিন কোত্থেকে এলো তা পিসি জানে না। এরপর আমরা দেখি হারিমের অ্যাসিস্ট্যান্ট বঙ্গিলের স্বপ্নের মধ্যে ওই মন্দিরের পূজারি আসে। সে তার বুকে দাঁড়িয়ে কাঁদতে থাকে। বঙ্গিল তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং সে বাইরে গিয়ে দেখে পাশেই একটা ফার্মের মধ্যে একটা 7 ফুট লম্বা রাক্ষস একটা মানুষকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বঙ্গিল তাড়াতাড়ি দৌড়ে গিয়ে হারিমকে ডাকে, কিন্তু হারিম তখন চোখ বন্ধ করে তার ঠাকুমার আত্মার সাথে কথা বলছিল। তার ঠাকুমা একটি অত্যন্ত শক্তিশালী সামান ছিল। তার ঠাকুমা তাকে কিছু বিষয় সম্বন্ধে কথা বলছিল। হারিম ওখান থেকে যেতে চায়, কিন্তু ঠিক তখনই তার ঠাকুমা তাকে আটকায়, যেন তাকে সাবধান করে দেয় যে সামনে ভয়ঙ্কর কিছু একটা আছে। কিন্তু তারপর হারিম আর বঙ্গিল গিয়ে দেখে যে ওই কবরটা ভাঙা অবস্থায় পড়ে আছে। ওই কবরের মধ্যে থেকে কিছু একটা বাইরে বেরিয়ে এসেছে। এটা দেখে বঙ্গিল বুঝতে পারে যে সে যে রাক্ষসের মতো জিনিসটাকে বাইরে দেখেছে সেটা আসলে এই কবর থেকেই বেরিয়েছে। এরপর তারা ওই কবরের মধ্যে থেকে একটা সামুরাইয়ের হেলমেট খুঁজে পায়। তারা বুঝতে পারে যে এটা আসলে একটা জাপানিজ সামুরাই, যে এখন কোনোভাবে একটা শয়তানে পরিণত হয়েছে। আর এরই মধ্যে ওই ঘরের বাইরে ওই সামুরাইটা এসে দাঁড়ায় যে ওই কবরের মধ্যে ছিল। সে জাপানিজে জিজ্ঞাসা করে এই ঘরের মধ্যে কে আছে। হারিম বলে আমি আপনার গোলাম। ও সামুরাই বলে গোলাম, তাহলে তুমি আমার জন্য মিষ্টি মাছ নিয়ে এসেছো? তখন হারিম বলে না প্রভু, আমি আপনার জন্য মাছ আনিনি, আমি দুঃখিত। আর তখন সামুরাই বুঝতে পারে যে হারিম একজন মানুষ, আর সাথে সাথে নিজের প্রাণ বাঁচানোর জন্য হারিম সেখান থেকে দৌড়ে পালায়। আর হারিমকে বাঁচানোর জন্য বঙ্গিল একটা রড নিয়ে ওই সামুরাইয়ের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে ওই সামুরাইয়ের কিছুই হয় না। সে বঙ্গিলের পেটের মধ্যে নিজের হাত ঢুকিয়ে ছিঁড়ে ফেলে। সে বঙ্গিলের মুখের ওপর রক্ত লাগিয়ে কিছু একটা করতে থাকে, যাতে বঙ্গিল ধীরে ধীরে অবশ হয়ে সেখানে পড়ে যায়। এরপর ওই সামুরাই হারিমকে মারতে যায়। সেখানে মিস্টার কিম আর তার অ্যাসিস্ট্যান্টও ছিল, কিন্তু ওরা তিনজন দাঁড়িয়েছিল একটা প্যাগোডার সামনে, যেটা প্রচণ্ড পবিত্র হয়। সেজন্য ওই সামুরাই ওই প্যাগোডার সামনে গিয়ে ওদের মারতে পারে না। কিন্তু ওরা তিনজন ধীরে ধীরে সামুরাইয়ের বশে চলে আসছিল। আর ঠিক তখনই সামুরাই মুরগির বান শুনতে পায়, আর সাথে সাথে তার সারা শরীরে আগুন ধরে যায়। সামুরাইটা একটা আগুনের গোলায় পরিণত হয়, আর তারপর সেখান থেকে চলে যায়। ওই আগুনের গোলাটা দেখতে দেখতে ওরা কিছু ছেঁড়া ছেঁড়া ঘটনা দেখতে পায়। ওরা বুঝতে পারে না যে সেগুলো কি, কিন্তু ওরা বুঝতে পারে যে ওরা ওই গোলাটার বশে রয়েছে। এরপর ওরা দেখে যে বঙ্গিলের এখনো নিঃশ্বাস চলছে, সে মরেনি। তাই তারা বঙ্গিলকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। বঙ্গিলের অবস্থা প্রচণ্ড সিরিয়াস ছিল। ওই শয়তানটা বঙ্গিলের লিভারে অ্যাটাক করেছিল। কিম বুঝতে পারে যে এই সমস্ত কিছুর সাথে কোনো একটা বড় রহস্য জড়িয়ে আছে। সে বুঝতে পারে যে ওই কবরটা কোনো সাধারণ কবর নয়, ওর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। তাই সে আবার ওই মন্দিরে যায়, যেটা ওই কবরের কাছেই ছিল। সেখানে সে কিছু প্রমাণপত্র পায়। অন্যদিকে হারেম তার অন্য দুটো সহকারীর সাথে বঙ্গিলকে চেক করে। সে দেখে বঙ্গিল ওই সামুরাইটার বশে রয়েছে। ওই সামুরাইয়ের বশে থাকা বঙ্গিল তাদের বলে ওই সামুরাই একটা জিনিসকে রক্ষা করছে, কিন্তু এটা বলে না যে সে কি রক্ষা করছে। হারিম বঙ্গিলকে ওই সামুরাইয়ের বস থেকে ফেরত আনার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে তাকে বস থেকে ছাড়াতে পারে না। কিন্তু এই সব কিছু জানার পর কিম বুঝতে পারে যে তার সমস্ত প্রশ্নের উত্তর ওই কবরেই আছে। সে আবার ওই কবর খুঁড়ে, আর খুঁড়ে সে আবার তার মধ্যে ওই রাক্ষসটাকেই দেখতে পায়। ওই শয়তানটা এখন ঘুমন্ত অবস্থায় ছিল, যেটা ওই মাটির মধ্যেই আবার পোতা ছিল। সে বুঝতে পারে যে রাতের বেলা ওই শয়তানটা কবর থেকে বেরোতে পারে, কিন্তু দিনের বেলা ওই শয়তানটাকে আবার ওই কবরই ফেরত যেতে হয়। কারণ ওই সামুরাইটা ওই কবরের মধ্যে একটা জিনিসকে রক্ষা করছে, আর সেটা হলো একটা মেটাল রড। মরার সময় মিস্টার পার্ক বলেছিল যে একটা শিয়ালে বাঘের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। বাঘ হলো অবিভক্ত কোরিয়া, যেটাকে ভেঙে দুটুকরো করেছে জাপানিজরা। আসলে যুদ্ধের সময় কিছু সামনরা বেশ কিছু মেটাল রড কোরিয়ার বিভিন্ন জায়গায় পুঁতে দিয়েছিল। এই মেটাল রডগুলো মন্ত্রপুত ছিল। এই মেটাল রডগুলো বিভিন্ন রকম অশুভ শক্তিকে স্পেয়ার করত, যার ফলে ধীরে ধীরে কোরিয়া ধ্বংস হয়ে যাবে। আর তার ফলেই কোরিয়া দুটো টুকরো হয়ে গেছিল, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। আর ওই কবরটার মধ্যেও ওরকম একটা মেটাল রডই আছে, যেটা একটা তলোয়ার, যেটা তারা ওই সামুরাইয়ের বডির মধ্যে ঢুকিয়ে তাকে ওই কবরের মধ্যে রেখেছে। আর ওই সামুরাইটা ওই মেটাল রডটারই রক্ষা করছে। সামানরা রিচুয়াল করে ওই সামুরাইকে একটা শয়তানে পরিণত করেছে, যার জন্য সে বছরের পর বছর ধরে ওই রডটাকে রক্ষা করতে পারে। আর যে সমস্ত চোরগুলো ওই কবরটা খুঁড়ে চুরি করতে চেয়েছিল, তারা আসলে কোরিয়ান সৈন্য ছিল, যার ওই মেটাল রডগুলো বের করতে চেয়েছিল।
তারা সব রড বের করে নিলেও এই রডটাকে তারা বের করতে পারেনি, কারণ এখানে ওপরে মিস্টার পার্কের কবর ছিল, যে একজন কোরিয়ান আর্মির জেনারেল ছিল, আর তার নিচে ছিল আসল ওই সামুরাইয়ের কবরটা, যার ফলে এই মেটাল রডটা এখনো কোরিয়াকে ধীরে ধীরে ধ্বংস করছে। আর তাছাড়া ওই মানুষের মাথাওয়ালা সাপটাও ছিল একটা জাপানিজ জাদুই অ্যানিমেল, যেটা ওই কবরটাকে রক্ষা করছিল। এই সমস্ত কিছু জানার পর কিম বুঝতে পারে যে তারা যদি ওই মেটাল রডটা ওখান থেকে বের না করে, তাহলে ওই মেটাল রডটা কোরিয়াকে আবার ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দেবে। ওরা তিনজন ওই পাহাড়ে যায় ওই মেটাল রডটাকে তুলে আনার জন্য। হারিম তার রিচুয়াল দিয়ে ওই সামুরাইটাকে আটকে রাখে, আর উল্টো দিকে কিম ওই কবরটা খুঁড়ে মেটাল রডটা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সামুরাইটা তাকে ধরে ফেলে। হারিম সামুরাইটাকে আটকানোর চেষ্টা করে তার রিচুয়াল দিয়ে, কিন্তু সামুরাইটাকে সে কন্ট্রোল করতে পারে না। সামুরাইটা তাদেরকে ধরে ফেলে। আর তখনই কিমের মনে পড়ে যে তাওইজম অনুযায়ী ধাতুর বিরুদ্ধে কাঠ এবং আগুনের বিরুদ্ধে জল কাজ করে, আর এই সামুরাইটের শক্তির উৎস হলো একটা লোহার তলোয়ার আর আগুন, অর্থাৎ একে মারা যাবে শুধুমাত্র একটা ভেজা কাঠ দিয়ে। কিম একটা কাঠকে নিজের রক্তে ভিজিয়ে ওই সামুরাইয়ের ওপর মারে, আর কাজ হয়, সেই কাঠ দিয়ে ওই সামুরাইটাকে মেরে ফেলে। আর এভাবেই কিম কোরিয়ার মাটিতে পোতা ওই শেষ রডটা, যা কোরিয়াকে ধ্বংস করছিল, তাকে নষ্ট করে দেয়। এরপর আমরা দেখি বঙ্গিলও ঠিক হয়ে যায়, আর এরপর ওরা সবাই আবার সুস্থ স্বাভাবিক লাইফে ফেরত চলে আসে। ফিল্মের এন্ডে আমরা মিস্টার কিমের একমাত্র মেয়ের বিয়ে দেখি। এখানে হারেম, মিস্টার কিমের অ্যাসিস্ট্যান্ট, বঙ্গিল সবাই এসেছিল, আর সবাই বেশ আনন্দে ছিল। আর এখানেই এই ফিল্মটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।